বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি প্রথম মহিপালের সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। পাল সাম্রাজ্য ভেঙে পড়লেও দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহিপাল এই সাম্রাজ্যের হৃত গৌরব অনেকটা পুনরুদ্ধার করেন। এই কারণে তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। মহিপাল তার পূর্বপুরুষ ধর্মপাল ও দেবপালের মতো সুনিপুণ যোদ্ধা ছিলেন। তিনি উত্তরাধিকার সূত্রে কেবলমাত্র মগধের সিংহাসন পান, কিন্তু বাহুবলে এই রাজ্যের সীমাকে চারিদিকে বাড়ান। মহিপালের রাজ্য জয়। তিনি কি রাজ্য জয় করেছিলেন? বানগড় ও ত্রিপুরা লিপি থেকে জানা যায় যে মহিপাল চন্দ্রবংশীয় উপাধিধারী রাজাদের হটিয়ে গৌড় বা উত্তর বাংলা এবং পূর্ব বাংলা অধিকার করেন। রাঢ় দেশের দক্ষিণ বা হাওড়া, হুগলি ও মেদিনীপুর জেলা সম্ভবত এই সময় চোল অধিকারে ছিল। মহিপাল উত্তর বিহার অধিকার করে তার পৈতৃক রাজ্যের সঙ্গে সংযুক্ত করেন। নালন্দা লিপি থেকে একথা জানা যায়। সারনাথ লিপি থেকে জানা যায় যে বারাণসী ও সারনাথ পর্যন্ত মহিপাল তার অধিকার বিস্তার করেন। সুতরাং গাঙ্গেয় উপত্যকা তিনি নিজ অধিকারে আনেন। বাংলায় চোল অভিযান হয়। মহিপাল সেই অভিযান কিভাবে সামলান? প্রথম মহিপালের রাজত্বকালে দক্ষিণের বিখ্যাত চোল সম্রাট রাজেন্দ্র চোল 1021 থেকে 1023 খ্রিস্টাব্দে পর্যন্ত অভিযান চালান। চোল শক্তি ছিল অত্যন্ত পরাক্রমশালী ও আগ্রাসী। উৎকল জয় করে চোল শক্তি বাংলার দিকে এগিয়ে আসে। চোল লিপিতে জানা যায় গঙ্গা বা গাঙ্গেয় উপত্যকায় আধিপত্য স্থাপন ছিল চোল আক্রমণের লক্ষ্য। দক্ষিণ মেদিনীপুরের দণ্ডভুক্তি বা দাঁতনের পথে চোল সেনা বাংলায় ঢুকে পড়ে। দণ্ডভুক্তির শাসক ধর্মপাল চোল সেনার কাছে পরাস্ত হন। দক্ষিণ রাঢ়ের রাজা রণসুর ও বাংলার গোবিন্দচন্দ্রও পরাস্ত হন। এই সকল সামন্ত রাজার ঊর্ধ্বতন রাজা প্রথম মহিপাল চোল শক্তির প্রভাবে ভীত হয়ে বিনা যুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। চোল সেনা বহু ধনরত্ন লুট করে। বাংলার পরাজিত রাজন্যবর্গ মাথায় করে গঙ্গা জলের কলস নিয়ে চোল দেশে যেতে বাধ্য হন। রাজেন্দ্র চোল এই জলে তার নতুন রাজধানী ও হ্রদের অভিষেক করেন। তিনি উপাধি নেন গঙ্গাইকোন্ড বা গঙ্গা বিজেতা এবং তার রাজধানীর নাম হয় গঙ্গৈকোন্ড চোলপুরম। বাংলার চোল অভিযানের গুরুত্ব সম্পর্কে ডক্টর নীলকণ্ঠ শাস্ত্রী বলেছেন যে একটি বিশাল পরিসর দেশে চোল অভিযান ছিল একটি দ্রুতগামী ঝটিকা আক্রমণ মাত্র। এর ফলে বাংলার সার্বভৌম অধিকার চোল সম্রাটের হাতে যায়নি এবং চোল আক্রমণের কোনো স্থায়ী ফল ছিল না। একমাত্র পরোক্ষ ফল ছিল যে চোল সেনার সঙ্গে আগত কিছু কর্ণাটী সামন্ত বাংলায় স্থায়ী বসবাস করেন। এদের মধ্যে থেকেই ভবিষ্যতে সেন রাজবংশের উদ্ভব হয়। দক্ষিণ রাঢ় দেশ কিছুকাল চোল অধিকারে থাকে। মহিপালের রাজত্বের শেষ দিকে 1026 খ্রিস্টাব্দে বাংলায় কলচুরি আক্রমণ হয়। গঙ্গেয়দেব কলচুরির আক্রমণে মহিপালের রাজ্যের কিছু অংশ হাতছাড়া হয়। প্রথম মহিপালের কৃতিত্ব। পাল বংশের ধর্মপাল ও দেবপালের পরেই প্রথম মহিপালকে খ্যাতনামা বলা হয়। ধ্বংসপ্রাপ্ত পাল শক্তিকে তিনি পুনরুজ্জীবন করেন। চোল ও কলচুরি প্রভৃতি শক্তিগুলির বিরুদ্ধে তিনি তার সাম্রাজ্য মোটামুটি অক্ষুণ্ণ রাখেন। মহিপাল বেশ জনপ্রিয় রাজা ছিলেন বলে মনে করা হয়। উত্তর বাংলায় মহিপালের গীত নামে এক প্রকার
ব্যালাড বা লোকগাথার কথা জানা যায়। মহিপালের রাজত্বকালে উত্তর ভারতে তুর্কি আক্রমণ আরম্ভ হয়। সুলতান মাহমুদ তখন বারে বারে অভিযান চালিয়ে উত্তর ভারত কাঁপিয়ে দেন। সুলতান মাহমুদের বিরুদ্ধে পাঞ্জাবের শাহী রাজবংশ ভারতীয় রাজাদের এক শক্তি জোট গড়ার চেষ্টা করেন। মহিপাল এই জাতীয় স্বার্থের কাজে যোগ দেননি। এজন্য আধুনিক ঐতিহাসিকরা তার প্রাদেশিক সংকীর্ণ দৃষ্টির নিন্দা করেছেন। তবে মহিপাল চোল ও কলচুরি আক্রমণ নিয়ে এতই বিব্রত ছিলেন যে তার পক্ষে এই বিষয়ে দৃষ্টি দেওয়া সম্ভব হয়নি। অনেকে বলেন যে তার বৌদ্ধ চিন্তা ও অহিংসা মার্গের প্রতি আসক্তির জন্যই তিনি নিষ্ক্রিয় থাকেন। অনেকের মতে হিন্দু রাজাদের প্রতি তার অসহিষ্ণুতা তাকে নিষ্ক্রিয় রেখেছিল। সম্ভবত মহিপাল ভেবেছিলেন যে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে তুর্কি আক্রমণের ব্যাস হতে তিনি পূর্ব ভারত বা বাংলায় দূরে আছেন, সুতরাং তার কোনো বিপদ নেই। ভারত মহাসাগর ও ভারতের সামুদ্রিক বাণিজ্য আরবরা অধিকার করার জন্য ভারত তথা বাংলার বাণিজ্য ধ্বংস হচ্ছিল, একথা তিনি বোঝেননি। ডক্টর রায়ের মতে ইতিহাসের অনিবার্য নিয়ম অনুযায়ী উত্তর ভারতের নিরাপত্তা বিপন্ন হলে বাংলার রাজার পক্ষে উদাসীন থাকা চলে না। ইতিহাসের নির্দিষ্ট এই কর্তব্য তিনি পালন করতে ব্যর্থ হন। ডক্টর মজুমদার প্রথম মহিপালকে সমর্থন করে বলেছেন যে চোল ও কলচুরি আক্রমণ প্রতিরোধে ব্যস্ত থাকায় তার পক্ষে তুর্কি আক্রমণের বিরুদ্ধে যোগ দেয়া আদপেই সম্ভব ছিল না। ডক্টর মজুমদারের মতে যুক্তি থাকলেও একথা স্বীকার্য যে মহিপাল স্থানীয় আধিপত্য প্রতিষ্ঠাকেই তার প্রধান কর্তব্য বলে মনে করেন। সর্বভারতীয় স্বার্থের এবং ভারতের নিরাপত্তার মূল প্রশ্ন সম্পর্কে তিনি উদাসীন ছিলেন। এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি জাতীয় স্বার্থের বিরোধী। দক্ষিণের রাষ্ট্রকূট ও চোলরাও এই দোষে দোষী ছিলেন। মহিপাল ঐতিহাসিকদের দ্বারা সমালোচিত হলেও জনচিত্তে সুশাসক রূপে প্রতিষ্ঠিত ছিলেন। তাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি কেবলমাত্র ধ্বংসপ্রাপ্ত পাল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠাই করেননি, তিনি বৌদ্ধ ধর্মকে রীত মর্যাদা দেন। তিনি বহু গন্ধকুটি বিহার বৌদ্ধ মূর্তি নির্মাণ করেন এবং তার লিপিতে ধর্মচক্র ও আবাহন মন্ত্র ব্যবহার করেন। তার আমলে বহু বৌদ্ধ পণ্ডিত বাংলায় আসেন। এদের মধ্যে জ্ঞানশ্রী মিত্রের নাম করা যায়। তিব্বতের সঙ্গে বাংলার সাংস্কৃতিক যোগ তার আমলে ঘনিষ্ঠ হয়। বহু তিব্বতীয় তীর্থযাত্রী বাংলায় আসেন। প্রথম মহিপালের আমলে বাঙালি জাতি তার আত্মবিশ্বাস ও মর্যাদা ফিরে পায়। কৃতজ্ঞ জাতি এজন্য তাকে নানাভাবে স্মরণ করেছে। বাংলার বহু হ্রদ সরোবর নগর তার নাম বহন করছে। সারনাথ ও নালন্দার তার পৃষ্ঠপোষকতার চিহ্ন শিলালিপির আকারে দেখা যায়। তবে প্রথম মহিপাল পাল বংশের যে গৌরব পুনঃপ্রতিষ্ঠা করেন তা ছিল ক্ষণস্থায়ী। দ্বীপ নিভে যাওয়ার আগে জ্বলে ওঠার মতো প্রথম মহিপালের আমলে তা পাল গৌরবের প্রদীপ শিখা জ্বলে ওঠে। তার মৃত্যুর পর পাল সাম্রাজ্যের ভাঙন দেখা দেয়। প্রথম মহিপালের পর নয়াপাল পাল সিংহাসনে বসেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।